লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজন লিও তলস্তয়ের কালজয়ী উপন্যাস আনা কারেনিনার নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে আনা কারেনিনার ৩১তম পর্ব। আনা ইচ্ছে করেই নিজের অবস্থাটা বুঝতে চাইছে না দেখে ভ্রনস্কি এই প্রথম বিরক্ত হলো, প্রায় রেগেই গেল। এই বিরক্তির কারণটা তাকে বলতে না পারায় বিরক্তিটা আরও বেড়ে গেল। মনের কথাটা খোলাখুলি বলতে পারলে সে হয়তো বলতো, যে প্রিন্সেসকে সকলেই চেনে তার সঙ্গী হয়ে এই গাউন পরে থিয়েটারে যাওয়ার অর্থই হলো নিজেকে পতিতা নারী বলে স্বীকার করে নেওয়া, এমনকি তার চাইতেও বেশি, সমাজকে অস্বীকার করা এবং তার ফলে চিরদিনের মতো সমাজ থেকে বেরিয়ে আসা। সে কথা সে আনাকে বলতে পারল না, কিন্তু আনাই বা বুঝতে পারছে না কেন। তার কি হয়েছে? তার মনে হতে লাগলো যে হারে তার কাছে আনার রূপের জৌলুস বাড়ছে, সেই হারেই আনার প্রতি তার শ্রদ্ধাটা কমে যাচ্ছে। মুখটা বেঁকিয়ে সে নিজের ঘরে ফিরে গেল। চেয়ারের উপর পা তুলে বসে ইয়াসমিন ব্রান্ডি ও সেলৎজার জলে চুমুক দিচ্ছিল। ভ্রনস্কিও অনুরূপ পানীয় চেয়ে নিল। বন্ধুর কালো মুখের দিকে এক নজর তাকিয়ে ইয়াসমিন বলল, তোমরা তো ল্যাংফস্কির মগুচির কথা বলছিলে, ঘোড়াটা খুব ভালো। আমি বলি কি, তুমি ওটা কিনে ফেলো। তার পাছাটা ভারী হলেও ওর চাইতে ভালো মাথা বা পা হয় না। ভাবছি ওটাকে কিনেই ফেলবো, ভ্রনস্কি বলল। ইয়াসমিনের সঙ্গে ঘোড়ার ব্যাপার নিয়ে কথা বললেও মুহূর্তের জন্যও সে আনার কথা ভোলেনি। নিজের অজ্ঞাতেই হল ঘরে পায়ের শব্দ শুনবার জন্য কান পেতেছিল, আর মাঝে মাঝেই ম্যান্টেল পিচের উপর রাখা ঘড়িটার দিকে তাকাচ্ছিল। আনা আর্কাদিয়েভনা তোমাকে বলতে বলে গেছে যে সে থিয়েটারে চলে গেছে। ইয়াসমিন ফুটন্ত সেলজ্জার জলে আর এক গ্লাস ব্রান্ডি ঢালছিল। সেটাকে কোনো রকমে গিলে সে উঠে দাঁড়িয়ে কোটের বোতাম আটকে নিল। আচ্ছা, তাহলে চলো আমরাও কেটে পড়ি, ইয়াসমিন বলল। গোপের নিচে তার ঠোঁট হাসিতে পেকে গেল। তাতেই বোঝা গেল বন্ধু যে গাড্ডায় পড়েছে সেটা বুঝতে পেরেছে, কিন্তু এ ব্যাপারে সে বিশেষ গুরুত্ব দিল না। আমি যাব না, ভ্রনস্কি দুঃখের সঙ্গে বলল। আচ্ছা, কিন্তু আমাকে যেতেই হবে, আমি কথা দিয়েছি। তাহলে বিদায়। তুমি তাহলে যেও, আর স্টলে একটা আসন নিও। ক্রাসিনস্কির আসনটাই নিও। বেরিয়ে যেতে যেতেই ইয়াসমিন কথাগুলো ছুড়ে দিল। না, আমি ব্যস্ত আছি। হোটেল থেকে বেরিয়ে যেতে যেতে ইয়াসমিন আপন মনেই বলল, স্ত্রী গোলমাল করে, কিন্তু যে স্ত্রী নয় সে গোলমাল করে আরও অনেক বেশি। ভ্রনস্কি উঠে একা একা ঘরময় পায়চারি করতে লাগলো। আজ রাতে কি চলছে? চাঁদা তোলার চতুর্থ কনসার্ট। এগোর ও তার স্ত্রী সেখানে থাকবে, মাও যে থাকবে তাতে কোনো সন্দেহ নাই। অন্য কথায় গোটা সেন্ট পিটার্সবুর্গই হাজির থাকবে। আনা এতক্ষণে পৌঁছে গেছে। জিনিসপত্র রেখে আলোয় পা বাড়িয়েছে। তুস্কেবিজ, ইয়াসমিন, প্রিন্সেস বারবারা। মনের চোখে সে সব কিছু দেখতে পাচ্ছে। আমি বা যাচ্ছি না কেন? আমি কি ভীরু, নাকি আমার সব অধিকার তুস্কেভিচের হাতে তুলে দিয়েছি? যেভাবেই দেখো না কেন, এটা বোকামি, বোকামি চূড়ান্ত। কেন আনা আমাকে এ অবস্থায় ফেলবে? বিরক্তির সঙ্গে সে হাতটা নাড়তে লাগলো। হাতটা টেবিলে আঘাত করল। সেলজ্জার জল ও ব্র্যান্ডির বোতল প্রায় উল্টে পড়ছিল। দুটোকে ধরে সে সত্যি সত্যি উল্টে দিল। রেগে টেবিলে একটা লাথি মেরে ঘন্টাটা বাজালো। খানসামা ঘরে ঢুকলে তাকে বলল, আমার কাছে চাকরি করার ইচ্ছা যদি থাকে তো নিজের কাজের কথা মনে রেখো। এরকম যেন আর কখনো না হয়। এসব আগেই সরিয়ে ফেলা উচিত ছিল। খানসামা জানে তার কোনো দোষ নেই, সে নিজেকে সমর্থন করতে যাচ্ছিল, কিন্তু মনিবের মুখের চেহারা দেখে সে চুপ করে গেল।
তাড়াতাড়ি নিচু হয়ে গ্লাস ও বোতলের ভাঙা টুকরোগুলো কুড়োতে লাগলো। এটা তোমার কাজ নয়, একজন পরিচারক ডেকে পাঠাও, সেই সব পরিষ্কার করে ফেলবে। আর তুমি আমার সান্ধ্য পোশাক এনে দাও। 8:30টার সময় ভ্রন্সকি থিয়েটারে পৌঁছলো। তখন অপেরাটা পুরো দমে চলছে। পোশাক বদলাবার ঘরের বুড়ো লোকটি ভ্রন্সকির কোটটি খুলতে গিয়ে তাকে চিনতে পারল। তাকে ইয়োর এক্সেলেন্সি বলে সম্বোধন করলো আর জানালো যে তার কোনো কোড নম্বরের দরকার নেই, ফিওদরের খোঁজ করলেই হবে। থিয়েটারের সামনেকার উজ্জ্বল আলোকিত খোলা জায়গাটায় এ বুড়ো লোকটি ও দুটো পরিচারক ছাড়া আর কেউ ছিল না। তারা দরজার ফাঁক দিয়ে আসা গানের সুর কান পেতে শুনছিল। একজন পরিচারক বেরিয়ে আসতেই দরজাটা খুলে গেল আর গানের শেষ দিকের কথাগুলো অত্যন্ত পরিষ্কারভাবে ভ্রন্সকির কানে এলো। পর মুহূর্তেই দরজাটা বন্ধ হয়ে গেল। গানের শেষটা সে আর শুনতে পেল না, কিন্তু প্রশংসার ঝড় বয়ে যাওয়াতেই সে বুঝতে পারল যে একক সঙ্গীতটা শেষ হয়েছে। প্রশংসার ধ্বনি থেমে যাবার আগেই সে প্রেক্ষাগৃহে ঢুকল। ঝাড় লণ্ঠন ও দেওয়ালগিরির গ্যাসের আলোয় প্রেক্ষাগৃহটি ঝলমল করছে। মঞ্চের উপরে প্রধান নর্তকী খোলা গলায় হীরের হারের দুতি ছড়িয়ে হেসে মাথা নুইয়ে একজন সহকারীর সাহায্যে তার দিকে ছুঁড়ে দেওয়া ফুলের তোড়াগুলি কুড়িয়ে নিচ্ছে। মাঝখানে সিথি করা মুখে পমেট মাখানো একটি ভদ্রলোক পাদপ্রদীপের দিক থেকে হাত বাড়িয়ে একটি উপহার তার দিকে তুলে ধরতেই প্রধানা নর্তকী তার দিকে এগিয়ে গেল। আর অমনি স্টল ও বক্সের সব দর্শক তাদের আসন থেকে উঠে পড়ল। সামনে ঝুঁকে পড়ে হাঁকডাক শুরু করে দিল, হাততালি দিতে লাগলো। মঞ্চের পাদানিতে দাঁড়িয়ে পরিচালক উপহারটা এগিয়ে দিতে গিয়ে তার সাদা টাইটাকে টানটান করতে লাগলো। স্টল থেকে অর্ধেক পথ নেমে ভ্রন্সকি একবার থেমে চারদিকে তাকালো। এই রঙ্গমঞ্চ, এই হট্টগোল, পরিচিত ও অকিঞ্চিতকর থিয়েটার দর্শকে বোঝাই প্রেক্ষাগৃহ। এই অতি পরিচিত দৃশ্যের দিকে আজ তেমন করে তার মনোযোগ আকৃষ্ট হলো না। যথারীতি বক্সের গভীরে বসে অপরিচিত মহিলারা অপরিচিত অফিসারদের সঙ্গে গুঞ্জনে মেতে উঠেছে। ঈশ্বরই জানেন সেখানে রয়েছে কত না রামধনু রঙের মহিলা, কত না ইউনিফর্ম, কত ড্রেস স্যুট, উপরের সার্কল, এই সেই অপরিচ্ছন্ন জনতা। গোটা দর্শকের মধ্যে মাত্র 40 আসল ভদ্রমহিলা ও ভদ্রলোক। তারা বসে আছে সামনের সারিতে আর বক্সে। এই সব মরুদ্যানের দিকেই ভ্রন্সকির নজর পড়ল। তাদের সঙ্গেই যেন সঙ্গে সঙ্গে একটা আত্মীয়তা খুঁজে পেল। সে যখন ঢুকলো তখন অঙ্ক শেষ হয়েছে, কাজেই ভাইয়ের বক্সে না গিয়ে সে সোজা স্টলের প্রথম সারিতে গিয়ে শেরপুভস্কির সঙ্গে মিলিত হলো। ভ্রন্সকিকে দেখতে পেয়ে সেও তাকে ইশারায় ডাক দিল। ভ্রন্সকি এখনো আনাকে দেখতে পায়নি। সে ঠিক করে নিয়েছে তার খোঁজ করবে না, কিন্তু সকলের চোখের গতি দেখেই সে বুঝতে পারছে আনা কোথায়। চোরা চাউনিতে সে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু আনার খোঁজে নয়। সে চোখ তখন খুঁজে বেড়াচ্ছে কারেনিনকে। সৌভাগ্যক্রমে কারেনিন সেদিন থিয়েটারে আসেনি। শেরপুভস্কি বলল, তোমার গায়ে যে মিলিটারির গন্ধ একেবারেই নেই। তুমি একজন অভিনেতা হতে পারো, কূটনীতিক হতে পারো, আর সেসব ক্ষেত্রে বেশ বড় মাপের একজনই হতে পারো। অপেরা গ্লাসটা বের করতে করতে ভ্রন্সকি হেসে বলল, তা ঠিক। বাড়িতে ফিরে গিয়েই আমি একটা ড্রেস স্যুট গায়ে চড়িয়েছি। আমি স্বীকার করতে বাধ্য যে সেজন্য আমি তোমাকে ঈর্ষা করি। বাইরে থেকে এসে যখনই এটা করি, স্কন্ধত্রাণটায় হাত রাখল, তখনই হারানো স্বাধীনতার জন্য দীর্ঘশ্বাস পেলি। শেরপুভস্কি অনেকদিন আগেই ভ্রন্সকির সামরিক জীবনের কথা ভাবা ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে সে আজও আগের মতোই ভালোবাসে। খুবই দুঃখের কথা যে তুমি প্রথম অঙ্কটা দেখতে পেলে না। ভ্রন্সকি এক কান দিয়ে তার কথা শুনতে লাগলো, আর প্রথম সারি থেকে দ্বিতীয় সারির বক্স পর্যন্ত অপেরা গ্লাসটাকে ঘোরাতে লাগলো। পাগড়ি পরা একটা মহিলার পাশে বসেছিল একটা টাক মাথা বুড়ো।
ভ্রনস্কির অপেরা গ্লাসের দিকে সে সক্রোধ দৃষ্টিতে তাকাতে লাগলো। হঠাৎ ভ্রনস্কি তার ঠিক পাশেই আন্নার মাথাটা দেখতে পেল। উদ্ধত, অতীব সুন্দরী, হাসি ভরা মুখ। নিচের সারির 5 নম্বর বক্সে বসে আছে। দূরত্ব 20 পায়ের বেশি নয়। বাইরের দিকটায় বসে ঈষৎ ঝুঁকে সে ইয়াসভিনের সঙ্গে কথা বলছে। আনার রূপ কিন্তু এখন তার মনে আগের মতো সাড়া জাগালো না। তার এই মনোভাবের মধ্যে কোনো রহস্যের আবরণ নেই। আনার রূপ আজও তার চাইতে অধিকতর জোরের সঙ্গে টানলেও সে রূপ যেন একটা গভীর ক্ষতির অনুভূতিকে তার মনকে ভরে তোলে। আনা তার দিকে না তাকালেও ভ্রনস্কির মনে হলো সে তাকে দেখতে পেয়েছে। ভ্রনস্কি যখন আর একবার অপেরা গ্লাসটিকে সেই দিকে ঘোরালো, তখন তার চোখে পড়ল প্রিন্সেস বারবারার মুখটা লাল হয়ে উঠেছে। পাশের বক্সটার দিকে তাকিয়ে সে অস্বাভাবিকভাবে হাসছে। আনা হাতের পাখাটা বন্ধ করে শূন্যে তাকিয়ে আছে। পাশের বক্সে কি ঘটেছে সেটা যেন ইচ্ছে করেই দেখছে না। ইয়াসমিনের মুখের ভাব তাস খেলায় হেরে যাওয়া সময়কার মতো। মুখটা বিকৃত করে বাঁ দিকের গোপটাকে ক্রমাগত বেশি করে কামড়াতে কামড়াতে সে পাশের বক্সটার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাচ্ছে। সেই বক্সটায় বসেছে কার্তাসব্রা। ভ্রনস্কি তাদের চেনে, আনাও তাদের সঙ্গে পরিচিত। মাদাম কার্তাসব ছোটখাটো মহিলা। রাগে তার মুখটা সাদা হয়ে উঠেছে। আনার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে সে উত্তেজিতভাবে কথা বলছে। মোটা সোটা টাক মাথার কার্তাসব নিজে আনার দিকে চোখ রেখে স্ত্রীকে শান্ত করতে চেষ্টা করছে। স্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও কার্তাসব সেখানেই রয়ে গেল। মনের ইচ্ছা আনা ফিরে তাকালেই তাকে অভিবাদন জানাবে, কিন্তু তাকে ভর্ৎসনা জানাবার জন্যই আনা মুখ ঘুরিয়ে ইয়াসমিনকে ডাকল। কার্তাসব অভিবাদন না জানিয়েই চলে গেল। বক্সটা খালি পড়ে রইল। কার্তাসদের সঙ্গে আনার কি হয়েছে ভ্রনস্কি তা সঠিক জানে না, কিন্তু সে বুঝতে পেরেছে যে আনা লাঞ্ছিত হয়েছে। সে যেটুকু দেখেছে, বিশেষ করে আনার মুখ দেখেই এ কথা সে বুঝতে পেরেছে। অন্য যে কোনো লোক মহিলাটির রূপ ও সংযত স্বভাব দেখলে মোহিতই হবে। তারা কিছুতেই বুঝতে পারবে না কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো কি তীব্র যন্ত্রণা সে ভোগ করছে। একটা কিছু ঘটেছে, অথচ সেটা যে কি তা জানতে না পেরে আতঙ্কিত হয়ে ভ্রনস্কি তার ভাইয়ের বক্সের দিকে এগিয়ে গেল, যদি সে এ ব্যাপারে কোনো রকম আলোকপাত করতে পারে এই আশায়। সে ইচ্ছে করেই আনার আসন থেকে অনেক দূরের পথ দিয়ে যাবার সময় তার প্রাক্তন রেজিমেন্ট কমান্ডারের সামনে পড়ে গেল। কমান্ডার তখন অপর দুটি বন্ধুর সঙ্গে কথা বলছিল। ভ্রনস্কির কানে এলো তারা কারেনিনদের কথাই বলছে। সে আরও লক্ষ্য করল সঙ্গী দুজনের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে কমান্ডার কত তাড়াতাড়ি আর কত উচ্চ কণ্ঠে তাকে অভিবাদন করল। বলল, আরে ভ্রনস্কি, তুমি আবার কবে রেজিমেন্টে যাচ্ছ? একটা অনুষ্ঠান না করে তো তোমাকে আমরা ছেড়ে দিতে পারি না। আরে তুমি যে আমাদের একেবারে গোড়াকার বন্ধু। দুঃখিত, এখন সময় নেই, পরে দেখা হবে। সিঁড়ি বেয়ে ভাইয়ের বক্সের দিকে ছুটতে ছুটতে ভ্রনস্কি পেছন ফিরে বলল। ভ্রনস্কির মা বক্সেই ছিল। বৃদ্ধ কাউন্টেসের চুলগুলো স্পাতের মতো। বাইরের করিডরে ভারিয়া ও প্রিন্সেস সোরোকিনার সঙ্গে দেখা হয়ে গেল। প্রিন্সেসকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে ভারিয়া দেওয়ারের হাত ধরে তার সঙ্গে কথা বলতে শুরু করলো। ভ্রনস্কিকে এতটা উত্তেজিত হতে সে কখনো দেখেনি। আমি তো এটাকে খুবই নীচ জঘন্য কাজ মনে করি। মাদাম কার্তেসবার কোনো অধিকার ছিল না। মাদাম কারেনিনা, সে বলতে শুরু করলো। কিন্তু কি হয়েছে? আমি কিছুই জানি না। সে কি, তুমি শোনোনি? তুমি কি বোঝো না যে আমার কানেই সে কথা পৌঁছবে সকলের শেষে? ওই কার্তাসবার মতো দুষ্ট আর কে হতে পারে? সে কি করেছে? আমার স্বামী আমাকে বলেছে, মনে হচ্ছে সে আনাকে অপমান করেছে। পাশের বক্সে বসে তার স্বামী আনার সঙ্গে কথা বলছিল, আর তাতেই সে মহিলা এক কাণ্ড করে বসল। সকলে বলছে জোর গলায় অপমানসূচক কিছু বলেই সবেগে সেখান থেকে বেরিয়ে গেছে। দরজার কাছ থেকে প্রিন্সেস সোরোকিনা বলল, আপনার মামনি আপনাকে ডাকছেন কাউন্ট। বিদ্রূপের সুরে তার মা বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি কোথায় ছিলে তাই ভাবছিলাম।
ছেলে বুঝল একটা কলুষিত হাসিকে তার মা চেপে রাখতে পারছে না। নিরুত্তাপ গলায় সে বলল, শুভ সন্ধ্যা মামুন, তোমার সঙ্গে দেখা করতেই আমি এসেছি। প্রিন্সেস সরোকিন সরে গেলে মা বলল, সুন্দরী মাদাম কারেনিনের কাছে গেলে না কেন? কি কেলেঙ্কারি! ভ্রু কুঁচকে সে জবাব দিল, মামুনি, আমি তো তোমাকে বলেছি এসব কথা আমাকে বলবে না। সকলেই যা বলছে আমি শুধু তাই বলেছি। ব্রন্সকি কোনো জবাব দিল না। প্রিন্সেস সরোকিনার সঙ্গে দু একটি কথা বলে বেরিয়ে গেল। দরজায় দেখা হলো ভাইয়ের সঙ্গে। ভাই বলল, আরে অ্যালেক্সি, কি বিরক্তিকর! মেয়ে মানুষ মাত্রই বোকা। এই যা, আমি আনার কাছেই যাচ্ছিলাম, চলো একসঙ্গে যাওয়া যাক। তার কথায় ভ্রন্সকি কান দিল না। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেল। সে জানে একটা কিছু করতেই হবে, কিন্তু কি করতে হবে তা জানে না। তাকেও নিজেকে এই শোচনীয় অবস্থার মধ্যে ফেলবার জন্য সে আনার উপর রেগে গেছে। আবার এ অবস্থায় আনা যে কতটা যন্ত্রণা ভোগ করছে সেটা বুঝতে পেরে তার প্রতি করুণাও হচ্ছে। স্টলের ভিতর দিয়ে এগিয়ে গিয়ে আনার বক্সের সামনে থামল। আনা স্ট্রেম্বের সাথে কথা বলছে। ব্রন্সকির দিকে তাকিয়ে আনা বলল, মনে হচ্ছে তোমার আসতে দেরি হয়েছিল, ভালো অংশটাই তুমি শুনতে পেলে না। ভ্রন্সকির মনে হলো তার চোখে বিদ্রুপের ঝিলিক। কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভ্রন্সকি বলল, আমি সঙ্গীতের সমঝদার নই। আনা হেসে বলল, ঠিক প্রিন্স ইয়াসভিনের মতোই। তিনিও মনে করেন যে পাত্তি বড় বেশি জোরে গায়। ধন্যবাদ। আনার দস্তানা পরা হাত থেকে অনুষ্ঠানের কর্মসূচিটা পড়ে গিয়েছিল। ভ্রন্সকি সেটা তুলে দিল। আর ঠিক সেই মুহূর্তেই আনার সুন্দর মুখখানি থরথর করে কেঁপে উঠল। বক্সের পেছনে অন্ধকারের মধ্যে সে সরে গেল। দ্বিতীয় অঙ্ক শুরু হলে ভ্রন্সকি দেখল আনার বক্সটা খালি পড়ে আছে। তাই অপেরার মাঝখানেই সে উঠে পড়ল। স্টল ছেড়ে হোটেলে ফিরে গেল। আনা আগেই ফিরে এসেছে। তার ঘরে ঢুকে ভ্রন্সকি দেখল যে গাউনটা পরে সে থিয়েটারে গিয়েছিল তখনও সেটাই পরে আছে। দেয়ালের পাশে একটা হাতল চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে সে সামনের দিকে তাকিয়ে আছে। তার দিকে একবার চোখ ফিরিয়ে আবার সেইভাবেই তাকিয়ে রইল। আনা ভাবল, তুমি, সব দোষ তোমার। পায়ের উপর দাঁড়িয়ে সে চিৎকার করল। ক্রোধ ও হতাশার অশ্রু জলে তার গলা আটকে এলো। আমি তো তোমাকে বলেছিলাম, মিনতি করেছিলাম, তুমি যেও না। আমি জানতাম সেখানে তুমি অসুবিধার মধ্যে পড়বে। অসুবিধা? আনা চিৎকার করে বলল, এ ভয়ঙ্কর। মৃত্যুর দিন পর্যন্ত এ কথা আমি ভুলব না। সে বলেছে আমার পাশে বসাটাও লজ্জাজনক। সে তো একটা নির্বোধ মেয়ে মানুষ, ভ্রন্সকি বলল। কিন্তু তুমি এ ঝুঁকি নিলে কেন? কেন আমার কথা অবহেলা করে? তোমার এই প্রশান্তিকে আমি ঘৃণা করি। এর মধ্যে আমাকে ঠেলে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি যদি আমাকে ভালোই বাসো, এর সঙ্গে তোমার প্রতি আমার ভালোবাসার কি সম্পর্ক আছে? আমি যেমন করে ভালোবাসি তুমিও যদি তেমনি ভালোবাসতে। আমি যেমন কষ্ট পাচ্ছি তুমিও যদি তেমনি কষ্ট পেতে। দুই চোখের ভয়ের আভাস ফুটিয়ে আনা বলল। আনার জন্য তার দুঃখ হলো, তথাপি এ অবস্থা বিরক্তিকর। নিজের ভালোবাসার সম্পর্কে ভ্রন্সকি নতুন করে আনাকে আশ্বাস দিল। কারণ সে বুঝেছে যে তাকে শান্ত করবার একটাই মাত্র উপায়। কোনো রকম কথা বলে সে আনাকে তিরস্কার করল না, কিন্তু মনে মনে তাকে তিরস্কার করল। এসব ভালোবাসাবাসির কথা বলা এতই সাধারণ যে তা উচ্চারণ করতে তার লজ্জা করছিল। কিন্তু আনা যেন লোভীর মতো কথাগুলো গিলতে লাগলো আর একটু একটু করে শান্ত হয়ে উঠল। পরদিন পরিপূর্ণ মিলনের মধ্যে তারা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করল। ছেলেমেয়েদের নিয়ে জলি তার বোন কিটি লেভিনার পোক্রোভস্কোয়ের বাড়িতেই গ্রীষ্মকালটা কাটালো। তার নিজের বাড়িটা একেবারেই ভেঙে পড়েছে, তাই লেভিন ও তার স্ত্রী প্রস্তাব করল তারা যেন গ্রীষ্মকালটা তাদের বাড়িতেই কাটায়। অবলন্স্কিও এ প্রস্তাবে সম্মতি জানালো। সে দুঃখের সঙ্গে জানালো, যদিও গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে মিলেমিশে গ্রীষ্মটা কাটাতে পারলে সে খুবই সুখী হতো, তবু নানা রকম কাজের জন্য সে এখন মস্কো ছেড়ে যেতে পারবে না।
মাত্র কয়েকবার 2-1 দিনের জন্য সে গ্রামে এসেছিল। জলি, তার ছেলেমেয়েরা ও তাদের শিক্ষয়িত্রী ছাড়া আর এসেছিল কিটির মা, তার অনভিজ্ঞ মেয়ের উপর নজর রাখবার জন্য, কারণ মেয়ে তখন সন্তান সম্ভাবিতা। তার উপর বিদেশে থাকার সময় যে ভারেঙ্কার সঙ্গে কিটির বন্ধুত্ব হয়েছিল, সেও তার কথা রাখবার জন্য গ্রীষ্মকালেই কিটির সঙ্গে দেখা করতে এসেছিল। সব অতিথিরাই ছিল লেভিনের স্ত্রীর বন্ধু ও আত্মীয়। এরা সকলেই লেভিনের প্রিয় পাত্র। তাই শেরবাৎস্কি পরিবারের প্রবল জলোচ্ছ্বাসে তার নিজের জগৎ, লেভিনের জগৎ ও তার বিধি ব্যবস্থা সম্পূর্ণ ভেসে গেলেও সেজন্য লেভিন মোটেই দুঃখিত হয়নি। তার নিজের আত্মীয়দের মধ্যে একমাত্র সৎ ভাই কোজনিসেভই এবার গ্রীষ্মকালে তার সঙ্গে দেখা করতে এসেছিল। সেও ছিল লেভিনের ভাবধারা অপেক্ষা কোজনিসেভ ভাবধারারই প্রতিভূ। সুতরাং সেই সময় লেভিনের জগতের কোনো কিছুই অবশিষ্ট ছিল না। লেভিনের বাড়িটা অনেক দিন খালি পড়েছিল, কিন্তু এখন বাড়িতে এত লোকের ভিড় হয়েছে যে প্রায় সবগুলো ঘরই লোকে ভর্তি হয়ে গেছে। বুড়ি প্রিন্সেস প্রায় প্রতিদিনই খাবার টেবিলে তার আসনে বসে কতজন সেখানে হাজির হয়েছে সেটা গুনে নিয়ে 13 নম্বর হিসেবে তার যে কোনো একটা নাতি বা নাতনিকে আলাদা একটা টেবিলে নিয়ে বসিয়ে দিচ্ছে। আর সবগুলো ছেলে মেয়ে ও অতিথির গ্রীষ্মকালীন প্রচণ্ড খিদে মেটাবার মতো প্রচুর মুরগি, মোরগ, হাঁস জোগাড় করতে কিটির মতো পরিশ্রমী গৃহকর্তীও একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। গোটা পরিবার ডিনারে বসেছে। জলির ছেলেমেয়েরা তাদের শিক্ষয়িত্রী ও ভারেঙ্কার মধ্যে আলোচনা চলছে। খাওয়া দাওয়ার পরে তারা ব্যাঙের ছাতা কুড়োতে বেরোবে কিনা। আর কি আশ্চর্য যে কোজনিসেভকে সকলেই তার প্রচণ্ড বিদ্যাবুদ্ধির জন্য প্রায় পূজা করে থাকে, সেও তাদের এই আলোচনায় যোগ দিয়েছে। ভারেঙ্কার দিকে তাকিয়ে সে বলল, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। ব্যাঙের ছাতা কুড়োতে আমি ভালোবাসি, খুব মজাদার নেশা। ভারেঙ্কা লজ্জায় রাঙা হয়ে বলল, তাহলে তো আমরা খুব খুশি হব। কিটি ও ডলি পরস্পরের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। ইদানিং যে সন্দেহটা কিটির মনে উদয় হয়েছে পণ্ডিত ও চতুর কোজনিসেভ ভারেঙ্কার সঙ্গে ব্যাঙের ছাতা কুড়োতে যাবার প্রস্তাব করায়, সেই সন্দেহই আরও ঘনীভূত হলো। খাওয়ার পরে বসবার ঘরে জানালার পাশে 1 কাপ কফি নিয়ে বসে কোজনিসেভ ভাইয়ের সঙ্গে কথা বলছে আর দরজার দিকে চোখ রাখছে। ওই দরজা দিয়েই ছেলেমেয়েরা জঙ্গলের দিকে যাবে। লেভিনও জানালার ধারে ভাইয়ের পাশে বসে আছে। কিটি স্বামীর পাশেই দাঁড়িয়ে আছে। তাদের একঘেয়ে কথাবার্তাটা থামলে সে কিছু বলবার জন্য অপেক্ষা করছে। বিয়ের পরে তুমি অনেক বদলে গেছো, আর ভালোর দিকেই বদলেছ। কিটির দিকে সহাস্য দৃষ্টিতে তাকিয়ে এবং তাদের আলোচনাটা যে খুবই একঘেয়ে, কিটির এই মনের ভাবকে যেন সমর্থন করেই কোজনিসেভ লেভিনকে বলল, কিন্তু সেই অবাস্তব সব ধারণাকে তুমি এখনো আঁকড়ে ধরে আছো। কিটির দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে একটা চেয়ার এগিয়ে দিয়ে লেভিন বলল, এইভাবে দাঁড়িয়ে থাকা তোমার পক্ষে ভালো নয় কেট। ছেলে মেয়েদের তার দিকে ছুটে আসতে দেখে কোজনিসেভ বলল, তাহলে তো উঠবার সময় হয়ে গেছে। প্রথমেই আটো মোজা পায়ে তানিয়া লাফাতে লাফাতে কোজনিসেভের দিকে ছুটে এলো। তার এক হাতে একটা ঝুড়ি, অন্য হাতে কোজনিসেভের টুপি। খুশিতে ডগমগ হয়ে টুপিটা কোজনিসেভের মাথায় পরিয়ে দিয়ে তানিয়া বলল, ভারেঙ্কা আমাদের জন্য অপেক্ষা করছে। একটা হলুদ সুতির কোট পরে মাথায় একটা সাদা রুমাল বেঁধে ভারেঙ্কা দরজার মুখে দাঁড়িয়েছিল। বাকি কফিটা কোনো রকমে গলায় ঢেলে রুল ও সিগারেট কেসটা ঠিক ঠিক পকেটে নিয়ে কোজনিসেভ বলল, যাচ্ছি যাচ্ছি বারবারা আন্দ্রেয়াভনা। কোজনিসেভ উঠে দাঁড়ালে কিটি স্বামীকে বলল, আমার ভারেঙ্কা খুব ভালো মেয়ে নয় কি? কোজনিসেভকে শোনাবার জন্যই সে কথাটা বলল। কি মিষ্টি মেয়ে, আর কি সুন্দরী ভারেঙ্কা। সে হাঁক দিল। তুমি কি জঙ্গলে যাচ্ছ? আমরাও সেখানেই তোমাদের সঙ্গে মিলব। এই সময় বুড়ি প্রিন্সেস ঘরে ঢুকেই বলল, কিটি, তোমার এই অবস্থার কথা দেখছি তোমার মনেই থাকে না। এত জোরে কথা বলবে না। কিটির ডাক ও তার মায়ের তিরস্কার শুনতে পেয়ে ভারেঙ্কা দ্রুত কিটির কাছে এসে হাজির হলো। তার ত্বরিত গতি আর মুখের রক্তিমাভা দেখলে বোঝা যায় তার মধ্যে
অসাধারণ কিছু একটা ঘটে চলেছে। এই অসাধারণ বস্তুটি যে কি তা কিটি জানে, আর তাই তার উপর কড়া নজরও রেখেছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনাটির প্রত্যাশায় তাকে মনের অকথিত অভিনন্দন জানাবার জন্যই কিটি এখন ভারেঙ্কাকে ডাক দিয়েছে। কিটির ধারণা আজই জঙ্গলে সেই ঘটনাটি ঘটবে। ভারেঙ্কাকে চুমু খেয়ে কিটি তার কানে কানে বলল, ভারেঙ্কা, একটা বিশেষ কিছু যদি আজ ঘটে তো আমি খুব খুশি হব। যেন কথাগুলো শুনতে পায়নি এমন ভাব দেখিয়ে বিব্রত ভারেঙ্কা লেভিনকে শুধালো, আপনি কি আমাদের সঙ্গে যাচ্ছেন? ঝাড়াইয়ের উঠোন পর্যন্ত যাব, আমি সেখানেই থেমে যাব। ওহ, কিন্তু কেন? কিটি বলল। লেভিন বলল, কয়েকটা নতুন গাড়ি পরীক্ষা করে মাপজোক করতে হবে। তুমি কোথায় থাকবে? বারান্দায়। বাড়ির সব মেয়েরাই বারান্দায় হাজির। সাধারণত ডিনারের পরে সকলে সেখানে বসে, কিন্তু আজ সেখানে জড়ো হবার বিশেষ কারণ আছে। ছোট ছোট শার্ট সেলাই করা এবং কম্বল বোনা ছাড়াও আজ তারা এমন একটা নতুন পদ্ধতিতে জ্যাম তৈরি করছে যেটা আগাফিয়া মিখাইলভনার কাছে অজানা। জল না দিয়ে জ্যাম তৈরি। নিজেদের বাড়িতে ব্যবহৃত এই পদ্ধতি কিটি এখানে প্রচলিত করেছে। এতদিন পর্যন্ত আগাফিয়া মিখাইলভনাই জ্যাম তৈরি করে এসেছে। সে জানে যে লেভিন পরিবারে কোনো জিনিসই খারাপভাবে তৈরি করা হয় না, তাই সে লুকিয়ে স্ট্রবেরি জ্যামে জল মিশিয়ে দিয়েছিল, কারণ তার নিশ্চিত ধারণা যে জল ছাড়া জ্যাম ঠিক জমবে না। কিন্তু জল মেশাতে গিয়ে সে ধরা পড়ে গেছে। তাই এখন সকলের সামনে র্যান্সবেরি জ্যাম তৈরি করা হচ্ছে, যাতে আগাফিয়া মিখাইলভনা নিজের চোখে দেখতে পায় যে জল না মিশিয়ে জ্যাম তৈরি করা যায়। কোনোই পর্যন্ত জামার হাত গুটিয়ে এলোমেলো চুল নিয়ে আগাফিয়া মিখাইলভনা গম্ভীর মুখে কয়লার স্টোভের উপর পিতলের কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে জ্যামটা নাড়ছে। তার চোখ দুটি রাসবেরির দিকে নিবদ্ধ। সমস্ত অন্তর দিয়ে সে আশা করছে রাসবেরিগুলো যেন শক্ত হয়ে যায়, কোনো মতেই জ্যামের মতো না হয়। বুড়ি প্রিন্সেস জানে যে জ্যাম তৈরির কাজে প্রধান উপদেষ্টা হিসেবে তাকেই আগাফিয়া মিখাইলভনার সঙ্গে মোকাবেলা করতে হবে। তবু সে এমন ভাব দেখাচ্ছে যেন অন্য সব কাজেই সে ব্যতিব্যস্ত। রাসবেরির দিকে তার কোনো নজরই নেই। মুখে সে অন্য সব কথা বলছে, কিন্তু সারাক্ষণ তার চোখ রয়েছে স্টোভের উপর। প্রিন্সেস বলছে, দাসীদের পোশাকের জন্য আমি সব সময় সস্তা দরের কাপড় কিনে দিই। তারপরই সে আগাফিয়া মিখাইলভনাকে বলল, দেখতো শোনা, ওটা ছেঁকবার সময় হয়েছে কিনা। তারপর কিটিকে বলল, না, ও কাজটা তুমি করবে না, স্টোভের ওখানটা অত্যন্ত গরম। আমি করছি বলে জলে উঠে গিয়ে যত্ন সহকারে ফুটন্ত চিনির রসের উপর থেকে ময়লা সরগুলো তুলে ফেলতে লাগলো। চায়ের সঙ্গে সকলে কি মজা করেই না এটা চাখবে। নিজের ছেলে মেয়েদের কথা ভাবতে গিয়ে তার মনে পড়ে গেল যে জ্যামের সেরা অংশ এই সরগুলো বড়রা কেন যে খায় না তা ভেবে ছেলেবেলায় সে নিজে কিরকম অবাক হয়ে যেত। চাকর বাকরদের দিতে হলে কোন উপহার সবচাইতে ভালো, এই গুরুত্বপূর্ণ আলোচনার জের টেনে ডলি বলল, স্টেপ কিন্তু বলে যে দাসীদের নগদ টাকা দেওয়া অনেক ভালো, কিন্তু আমি। বুড়ি প্রিন্সেস ও কিটি এক নিঃশ্বাসে বলে উঠল, টাকা দিলে হবে কেন, উপহার পেলেই তারা খুশি হয়। প্রিন্সেস বলল, এই তো ধরো গত বছর আমাদের মাত্রনা সেমিওভনার জন্য আমি কিনে পাঠিয়েছি ঠিক পপলিন নয়, তবে ওই ধরনের কাপড়। আমার মনে পড়ছে তোমার জন্মদিনে সেটা সে পরেছিল। কি সুন্দর প্যাটার্নটা, যেমন সাদাসিধে তেমনি রুচিসম্মত। ওকে কিনে না দিলে ওই কাপড়ের একটা পোশাক আমি নিজের জন্যই বানাতাম। ভারেঙ্কার ফ্রকটা যে কাপড়ে তৈরি অনেকটা সেই রকম, কি মিষ্টি অথচ খরচ কম। চামচে থেকে ফোঁটা ফোঁটা রস ফেলে সেদিকে তাকিয়ে ডলি বলল, মনে হচ্ছে এবার হয়ে গেছে। যখন বলের মতো দেখতে হবে তখন হয়ে যাবে। আরও কিছুক্ষণ জাল দাও আগাফিয়া মিখাইলভনা। কি মাছি। আগাফিয়া মিখাইলভনা রেগে ফেটে পড়ল। বাহ, কি সুন্দর, ওটাকে তাড়িয়ে দিও না। একটি চড়ুই পাখি এসে রেলিংয়ে বসে একটা রাসবেরিকে ঠুকরে খাচ্ছিল।
হঠাৎ সেদিকে চোখ পড়তেই কিটি চেঁচিয়ে উঠল। তার মা বলল, ঠিক আছে, কিন্তু তুমি স্টোভের কাছে যেও না। যখনই আগাপিয়া মিকালনা কিছু বুঝতে না দিয়ে তারা কথা বলতে চায়, তখনই তারা ফরাসি ভাষার আশ্রয় নিয়ে থাকে। এখনও কিটি তাই করল। সে বলল, ভারেঙ্কার প্রসঙ্গে বলি মামুনি, আজ একটা কিছু পাকা হয়ে যাবে। তুমি তো ব্যাপারটা জানো, কি ভালোই না হবে। ডলি বলল, এ খুদে ঘটঘটি কম নয়, কীরকম সূক্ষ্ম কৌশলে ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। কিন্তু আমাকে বলো মামনি, তুমি কি মনে করো? এর মধ্যে মনে করার কি আছে? সে অর্থাৎ কোজনিসেভ তো সারা রাশিয়ার মধ্যে একজন সেরা বর। এখন আর ঠিক যুবক নেই বটে, তাহলেও এমন অনেক ভালো ভালো মহিলাকে আমি চিনি যারা ওকে বিয়ে করতে পারলে খুবই খুশি হতো। ভারেঙ্কাও মিষ্টি মেয়ে, কিন্তু কিন্তু মামনি, তুমি কি মনে করো না যে এ মিলন ওদের দুজনের পক্ষেই খুব ভালো হবে? প্রথমত ভারেঙ্কা তো সোনা মেয়ে। আঙুল গুনতে গুনতে কিটি বলল। ডলি সম্মতি জানিয়ে বলল, এ কথাও ঠিক যে ভদ্রলোক ওকে খুব পছন্দ করে। তারপরে সমাজে তার যা মর্যাদা, তাতে নাম করা অথবা টাকাওয়ালা কোনো মেয়েকে বিয়ে করার প্রয়োজন তার নেই। সে শুধু এমন একটি মনের মতো স্ত্রী চায় যে তাকে শান্তি ও স্বস্তি দিতে পারে। ডলি সম্মতি জানিয়ে বলল, ওকে নিয়ে সে অবশ্যই শান্তি পাবে। তৃতীয়ত, তার স্ত্রীর কর্তব্য তাকে ভালোবাসা। আরে ভারেঙ্কা তাকে সত্যিই ভালোবাসে। ও সত্যি, একেবারে রাজ্যটক হবে। আমি জোর করে বলতে পারি, সব কিছু পাকা করেই তারা জঙ্গল থেকে ফিরবে। তাদের চোখ দেখেই আমি বলে দিতে পারবো। আহা, আমার যে কি ভালোই লাগছে। তুমি কি মনে করো ডলি? মা মৃদু ভর্ৎসনার সুরে বলল, এত উত্তেজিত হও না। এতটা উত্তেজিত হওয়া তোমার উচিত নয়। আমি উত্তেজিত হইনি মামনি, কিন্তু আমার মনে হচ্ছে সে আজ ভারেঙ্কার কাছে বিয়ের প্রস্তাব করবে। কি আশ্চর্য ব্যাপার, মানুষ কেমন করে একসময় বিয়ের প্রস্তাব করে বসে। এই মনে হয় বুঝি অনেক বাধা আছে, আর হঠাৎ সে বাধা সরে যায়। সুরেলা গলায় ডলি বলল। অবলন্স্কির সঙ্গে নিজের প্রেমের কথা মনে পড়ায় তার মুখে হাসি দেখা দিল। কিটি হঠাৎ প্রশ্ন করে বসল, মামনি, বাপি তোমার কাছে কেমন করে বিয়ের প্রস্তাব করেছিল? ওহ, সে খুব সাধারণ ব্যাপার, অত্যন্ত সরলভাবে, প্রিন্সেস জবাব দিল। কিন্তু সে কথা মনে করে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েদের জীবনের এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মায়ের সঙ্গে সমবয়সীর মতো কথা বলতে পারায় কিটির খুব ভালো লাগলো। স্বভাবতই আমি তাকে ভালোবাসতাম। গ্রামের বাড়িতে সে আমার সঙ্গে দেখা করতে আসতো। কিন্তু ব্যাপারটা কিভাবে ঘটলো বলো না মামনি। তোমরা হয়তো ভাববে যে একটা নতুন পথ আবিষ্কার করেছো। তা নয়, সেই একই পুরনো ব্যাপার। চোখে চোখ রাখা, হাসি। কি সুন্দর করে তুমি বললে মামনি, ঠিক বলেছ, চোখে চোখ রাখা আর হাসি। ডলি বলল, কিন্তু কি কথা ভাবি বলতো? কনস্টান্তিন কি কথা বলেছে? সে তো খড়ি দিয়ে লিখেছিল। আহ, কি অবিশ্বাস্য, মনে হয় যেন কতদিন আগেকার কথা। সে বলল। এইভাবে তিনটে নারী একই বিষয়ে ভাবতে লাগলো। কিটি প্রথম সে নীরবতা ভাঙল। সে তখন ভাবছিল বিয়ের আগেকার শীতকালের কথা, ভ্রন্স্কির প্রতি তার আসক্তির কথা। সেই প্রসঙ্গে ভারেঙ্কার পূর্ব প্রণয়ের কথা মনে পড়ায় কিটি বলল, এখন একমাত্র কথা ভারেঙ্কার পূর্ব প্রণয়ে। সের্গেই আইভানভিচকে সে কথা জানিয়ে তার মনকে তৈরি করে রাখতেই আমি চেয়েছিলাম। সব পুরুষই আমাদের আগেকার অনুরাগ সম্পর্কে বড় বেশি ঈর্ষাকাতর হয়ে থাকে। ডলি বলল, সকলে নয়। তুমি বিচার করছো নিজের স্বামীকে দিয়ে। সে তো এখনও ভ্রন্স্কির কথা ভেবে দুঃখ পায়। পায় নাকি? স্বীকার করো। তা পায়। বিষণ্ণ হাসি হেসে কিটি বলল। মেয়ের প্রতি মাতৃস্নেহের টানে প্রিন্সেস বলল, দেখো, তোমার অতীত জীবনে এমন কি আছে যাতে সে দুঃখ পেতে পারে তা তো আমি জানি না। ভ্রন্স্কি তোমার দিকে নজর দিয়েছিল, সে তো প্রত্যেক মেয়ের বেলায় ঘটে। আহ, সে কথা নিয়ে তো আমাদের আলোচনা হচ্ছে না। মুখ লাল করে কিটি বলল। মা বলল, আমাকে বাধা দিও না সোনা, তুমিই আমাকে ভ্রন্স্কির সঙ্গে কথা বলতে দাওনি, মনে পড়ে? আহ মা, কিটি দুঃখের সুরে বলে উঠল, আজকাল তো মেয়েদের হাতের মুঠোয় রাখাই যায় না।
কিন্তু তোমাদের সম্পর্ককে আমি সীমা ছাড়িয়ে যেতে দিতাম না। আমি নিজেই তাকে বাধা দিতাম। কিন্তু তুমি উত্তেজিত হও না সোনা, দয়া করে সে কথাটা মনে রেখে শান্ত হও। আমি খুব শান্ত আছি মামনি, জলি বলল। কিটির ভাগ্য বলতে হবে যে ঠিক সেই সময় আনা আমাকে দেখতে এসেছিল, আর সে বেচারের কি দুর্ভাগ্য। সে কথা মনে হতেই ডলি শিউরে উঠল। এখন তো সব কিছুই উল্টে গেছে। তখন আনা ছিল সুখী আর কিটি ছিল দুঃখী, আর এখন ঠিক উল্টো। তার কথা প্রায়ই মনে পড়ে। মনে করবার মতো মেয়েই বটে, একটি ঘৃণ্য হৃদয়হীন বিদ্রোহী মেয়ে। মা বলে উঠল, ভ্রন্সকির পরিবর্তে কিটি যে লেভিনকে বিয়ে করেছে এ কথা সে কিছুতেই ভুলতে পারেনি। কিটি বিরক্ত হয়ে বলল, বারবার একই কথা কেন বলছো? ও কথা আমি আর ভাবি না, ভাবতে চাইও না। না, ও কথা আমি ভাবতে চাই না। সিঁড়িতে স্বামীর পায়ের শব্দ শুনতে পেয়ে সে আর একবার কথাটা বলল। কাছে এসে লেভিন জিজ্ঞাসা করল, কি ভাবতে চাও না তুমি? কেউ জবাব দিল না। সেও আরেকবার প্রশ্নটা করল না। লেভিন বুঝতে পারল এরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছিল যেটা তার সামনে বলবে না। তাই সকলের দিকে অপ্রসন্ন দৃষ্টি মেলে সে বলল, এই মহিলাদের জগতে এসে পড়ায় আমি দুঃখিত। এরা যে জল ছাড়া জ্যাম তৈরি করছে এবং এ বাড়িতে শেরবাৎস্কিদের প্রভাব যে ক্রমেই শিকড় গাড়ছে, তাতে আগাফিয়া মিকালভনা যেমন অসন্তুষ্ট, মুহূর্তের জন্য লেভিনও সেই অসন্তুষ্টির অংশীদার হলো। কিন্তু পরক্ষণেই কিটির দিকে যেতে যেতে সে জোর করে তার মুখে হাসি ফুটিয়ে তুলল। তারপর, তুমি কেমন আছো? অন্য সকলের মতো লেভিনও কিটিকে এই একই প্রশ্ন করল। কিটি হেসে বলল, ভালো, চমৎকার। আর তুমি কি দেখে এলে? নতুন গাড়িগুলো পুরনো গাড়ির তুলনায় 3 গুণ জোরে চলে। ছেলে মেয়েদের আনতে যাব কি? আমি ঘোড়া আনতে বলেছি। কি? কিটিকে তুমি মালগাড়িতে তুলবে? প্রিন্সেস তিরস্কারের সুরে বলল। ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিয়ে যাব প্রিন্সেস। অন্য সব জামাইদের মতো লেভিন প্রিন্সেসকে মামনি বলে ডাকে না। তাতে প্রিন্সেস দুঃখও পায়। কিন্তু শাশুড়ির প্রতি যথেষ্ট ভালোবাসা ও শ্রদ্ধা থাকা সত্ত্বেও লেভিন মনে করে যে তাকে মামনি বলে ডাকলে তার নিজের মায়ের স্মৃতিকে অসম্মান করা হবে। তুমিও আমাদের সঙ্গে চলো মামনি, কিটি বলল। এরকম অবিবেচনার কাজে আমি অংশীদার হতে চাই না। উঠে দাঁড়িয়ে স্বামীর হাত ধরে কিটি বলল, তাহলে আমি হেঁটেই যাব। সেটা তো আমার পক্ষে ভালো। সেটা তোমার পক্ষে ভালো হতে পারে, কিন্তু সব কিছুই মাপ মতো হওয়া চাই, প্রিন্সেস বলল। আচ্ছা আগাফিয়া মিখালভনা, জ্যামটা কি তৈরি হয়ে গেছে? তার মনটা ভালো করবার জন্য লেভিন আগাফিয়া মিখালভনার দিকে তাকিয়ে হেসে বলল, নতুন পদ্ধতিটা কি ভালো? কারো কারো পক্ষে ভালো বলেই তো মনে হয়, তবে আমাদের মত জালটা বেশি হয়ে গেছে। স্বামীর মনোভাব বুঝতে পেরে সহানুভূতির সুরে কিটি বলল, একদিক থেকে তো এই পদ্ধতিটাও ভালো আগাফিয়া মিখালভনা, জ্যামটা নষ্ট হবে না। বরফ ঘরে বরফ গলে গেছে, কাজেই এগুলো রেখে দেবার জায়গাও নেই। আর নুন দেওয়ার কথা যদি বলো, মা তো বলে তোমার হাতে নুন মাখানোর মতো স্বাদ আর কিছুতেই হয় না। আগাফিয়া মিখালভনা সরসে কিটির দিকে তাকালো। আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করো না গো মেয়ে। তোমাদের দুজনকে একসঙ্গে দেখাই আমার কাছে যথেষ্ট সুখের। কথাগুলো শুনে কিটিরও মন গলল। তুমি আমাদের সঙ্গে ব্যাঙের ছাতা কুড়োতে চলো, আমাদের ভালো জায়গাগুলো দেখিয়ে দিতে পারবে, কিটি বলল। আগাফিয়া মিখালভনা হেসে ঘাড় নাড়ল, যেন বলতে চাইল, তোমার উপর রাগ করতে পারলে খুশি হতাম, কিন্তু সেটা আমার ক্ষমতার বাইরে। বুড়ি প্রিন্সেস বলল, এ ব্যাপারে আমার পরামর্শ শোনো। মদে ভেজানো কাগজ দিয়ে জ্যামটাকে ঢেকে রাখো, তাহলে বিনা বরফেই নিশ্চিন্তে থাকতে পারবে যে ওতে ছাতা পড়বে না। স্বামীর সঙ্গে একলা থাকবার সুযোগ পেয়ে কিটি বিশেষভাবে খুশি হলো, কারণ স্বামী যখন বারান্দায় তাদের কাছে এসে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করেছিল, তখন কোনো জবাব না পেয়ে তার স্পর্শকাতর মুখের উপর যে ক্ষোভের ছায়া পড়েছিল সেটা কিটির নজর এড়ায়নি। তারা অন্যদের ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেল। গমের বীজ ও তুষ ছড়ানো ধুলোয় ঢাকা সমতল বড় রাস্তায় তাই পড়তেই তারা বাড়ি থেকে দৃষ্টির বাইরে চলে এলো। আর তখনই কিটি স্বামীর হাতের উপর ভর দিয়ে শক্ত করে চেপে ধরল।
সাময়িক ক্ষোভটা তার মন থেকে সম্পূর্ণ মুছে গেছে। তার উপর স্ত্রীর সন্তান সম্ভাবনার কথা ভেবে এ ভাবনাটা মুহূর্তের জন্যও তার মন থেকে যায় না। একটা নতুন অভিজ্ঞতায় তার মন ভরে উঠল। সে অভিজ্ঞতায় তীব্রতা আছে, কিন্তু ইন্দ্রিয়পরতার ছায়া মাত্র নেই। যে নারীকে সে ভালোবাসে, তাকে কাছে পেয়েছে, তাতেই আনন্দে তার মনটা ভরে গেছে। বলার কিছু নেই, তবু লেভিন চাইছে কিটির কণ্ঠস্বর শুনতে। সন্তান গর্ভে আসার ফলে তার চোখের দৃষ্টি যেমন বদলেছে, তেমনই বদলেছে তার স্বর। কোনো প্রিয় কাজে মন প্রাণ ঢেলে দিয়ে গলার স্বরে ও চোখের দৃষ্টিতে যে নরম গাম্ভীর্য ফুটে ওঠে, তাই ফুটে উঠেছে কিটির গলায় ও চোখে। লেভিন বলল, ঠিক বুঝতে পারছো তো যে খুব ক্লান্ত হয়ে পড়বে না? আমার উপর আরও বেশি করে ভর দাও। না, তোমাকে একলা পেয়ে যে কি খুশি হয়েছি এ কথা আমি বলবোই যে, ওদের সকলকে আমাদের মধ্যে পেয়ে যত খুশি হই না কেন, মাঝে মাঝেই এই শীতের সন্ধ্যাগুলোকে দুজনে একা একা ভোগ করতে ইচ্ছে করে। তারাও ভালো, এটাও ভালো, দুটোই ভালো। কিটির হাতে চাপ দিয়ে লেভিন বলল, তুমি যখন বারান্দায় আমাদের কাছে হাজির হয়েছিলে, তখন আমরা কি নিয়ে কথা বলছিলাম জানো? জ্যাম। জ্যাম তো বটেই, তাছাড়া পুরুষ মানুষ কেমন করে বিয়ের প্রস্তাব করে তা নিয়ে। তার কথার চাইতে গলার স্বরের প্রতি বেশি মনোযোগ দিয়ে লেভিন বলল, ও, আর সের্গেই আইভানভিচ ও ভারেঙ্কাকে নিয়ে। তুমি কি লক্ষ্য করেছ? এই আমি চেয়েছিলাম, কিটি বলতে লাগলো। তুমি কি মনে করো? লেভিন হেসে বলল, আমি কি মনে করি তা নিজেই জানি না। এ ব্যাপারে সের্গেইকে আমার খুব অদ্ভুত মনে হয়। তোমাকে তো বলেছি, সে একটি মেয়েকে ভালোবাসতো, মেয়েটি মারা গেছে। আর সেসব ঘটনার সময় আমি নেহাতি ছেলে মানুষ ছিলাম, সব কথাই পরে শুনেছি। কিন্তু তার তখনকার কথা আমার মনে আছে। সে আশ্চর্য রকমের ভদ্র ছিল। যৌবনকালে তাকে মেয়েদের সঙ্গেও দেখেছি, অত্যন্ত সৌজন্যপূর্ণ। কেউ কেউ হয়তো তাকে খুশিও করেছে, কিন্তু আমার সব সময় মনে হয়েছে যে তার চোখে তারা যেন নারী নয়, শুধুই মানুষ। কিন্তু এখন ভারেঙ্কাকে নিয়ে মনে হয় সে যেন একটা নতুন অনুভূতি। হয়তো তাই, কিন্তু তাকে ভালো করে জানা দরকার। সে একটি অসাধারণ, বিস্ময়কর মানুষ। শুধুমাত্র বুদ্ধিদীপ্ত জীবনকেই সে জানে। সে বড় বেশি পবিত্র, বড় বেশি উন্নত। আর তুমি কি মনে করো এর ফলে তার অবনতি ঘটবে? না না, কিন্তু বুদ্ধিদীপ্ত জীবনে সে এত দূর অভ্যস্ত হয়ে পড়েছে যে বাস্তব জীবনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, এবং ভারেঙ্কা তো শেষ পর্যন্ত বাস্তব জীবনকেই চাইবে। গভীর আবেগের সঙ্গে কথা বলতে লেভিন অভ্যস্ত। সঠিক ভাষায় মুড়ে চিন্তাকে প্রকাশ করতে সে জানে না। সে জানে যে নিবিড় ঘনিষ্ঠতার মধ্যে এখন তারা বাস করছে, তাতে সামান্য মাত্র ইঙ্গিত করলেই স্ত্রী তার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারবে, আর তাই সে পারল। হ্যাঁ, কিন্তু ভারেঙ্কা তো আমার মতো বাস্তববাদী নয়। আমি জানি কোজনিসব কখনো আমাকে ভালোবাসতে পারতো না, কিন্তু ভারেঙ্কা তো একান্তই মনের জগতের মানুষ। তোমার ধারণা ভুল। সে তোমাকে ভালোবাসে, আর আমার আত্মীয়রা তোমাকে ভালোবাসে, এ কথা জেনে আমিও সুখী হই। সে আমার প্রতি সদয়, এটা ঠিক, কিন্তু কিন্তু আমার স্বর্গত ভাই নিকোলাইয়ের মতো নয়। তোমরা পরস্পরকে ভালোবেসেছিলে, লেভিন বলল। সব কথা খোলাখুলি বললে দোষ কি? অনেক সময় আমি নিজেকেই দোষ দিই। ভয় হয় শেষ পর্যন্ত তাকে হয়তো ভুলেই যাব। ওহ, কি ভয়ঙ্কর অথচ আশ্চর্য লোকই সে ছিল। কিন্তু আমরা কোন বিষয়ে কথা বলছিলাম যেন? একটু থেমে সে আবার বলল, তুমি কি মনে করো সে ভালোবাসতে পারে না? কিটি সরলভাবে প্রশ্ন করল। লেভিন হেসে জবাব দিল, ভালোবাসতে পারে না তা ঠিক নয়, আসলে তার জন্য প্রয়োজনীয় দুর্বলতাটুকুই তার নেই। কি জানো, আমি ঠিক আগাগোড়াই ঈর্ষা করতাম, আর এখন আমি যে এত সুখী তবু তাকে ঈর্ষা করি। সে ভালোবাসতে পারে না বলে তাকে ঈর্ষা করো নাকি? লেভিন হেসে বলল, ঈর্ষা করি সে আমার চাইতে ভালো। সে তো নিজের জন্য বাঁচে না, কর্তব্যের পায়ে সে নিজেকে ছোপে দিয়েছে, তাই তো সে এত শান্ত, সন্তুষ্ট থাকতে পারে। আর তুমি? ঈষৎ হেসে কিছুটা ভালোবাসার কিছুটা ঠাট্টার সুরে কিটি শুধালো।
কেন? কেন যে সে হাসলো সেটা ঠিক বুঝিয়ে বলতে পারবে না, কিন্তু সে এটা বুঝতে পেরেছে যে ভাইকে বড় করতে গিয়ে তার স্বামী যেভাবে নিজেকে ছোট করেছে সেটা সত্যি নয়। সে ভাইকে ভালোবাসে, নিজে এত সুখী হওয়ায় বিবেক তাকে দংশন করে, তাই তো সে স্বামীকে আরও ভালোবাসে। আর সে কথাই সে ভেবে হাসল। সেই একই হাসির সঙ্গে কিটি শুধালো, আর তুমি, তোমার অসন্তুষ্ট হবার কারণটা কি? লেভিন বলল, আমি সুখী, কিন্তু নিজেকে নিয়ে অসন্তুষ্ট। সুখী হলে আবার অসন্তুষ্ট হবে কেমন করে? কি বলে তোমাকে বোঝাবো? এই মুহূর্তে মন প্রাণ দিয়ে আমি শুধু একটা জিনিসই চাইছি, তুমি যেন ঠক্কর খেয়ে না পড়ে যাও। এই দেখো, এভাবে লাফিও না। পথের মাঝখানে পড়ে থাকা একটা গাছের গুড়িকে পার হবার জন্য কিটি অদ্ভুতভাবে পা তুলতে লেভিন হাহা করে উঠল। কিন্তু যখনই আমি নিজেকে বিশ্লেষণ করি আর অপরের সঙ্গে নিজের তুলনা করি, বিশেষ করে কোজনি সাহেবের সঙ্গে, তখনই মনে হয় আমি কোনো কাজের নই। তখন হাসতে হাসতে কিটি বলল, কেন? তুমিও কি অন্যের জন্য পরিশ্রম করো না? তোমার তো আছে গোলাবাড়ির কাজ, চাষিদের সঙ্গে কাজ, বই নিয়ে কাজ, কি বলো? কিটির হাতে চাপ দিয়ে লেভিন বলল, না না, এখনকার মতো এরকম মনোভাব আমার কখনো ছিল না। সব দোষ তোমার। আমি সব কাজই করি আধখানা মন নিয়ে। তোমাকে যত ভালোবাসি সেভাবে যদি পরিশ্রমকে ভালোবাসতাম, কিন্তু সব কাজকর্মই করি স্কুলের ছেলেদের অঙ্ক কষার মতো। তাহলে বাপির সম্পর্কে তুমি কি ভাবো? কিটি প্রশ্ন করল। সে তো তাহলে খুব খারাপ লোক, কারণ সাধারণের ভালোর জন্য সে তো কিছুই করে না। তিনি, আরে না না, সে কাজ ছাড়াও তো লোক ভালো হতে পারে, সরল ও নির্দোষ হতে পারে, কিন্তু সব গুণই কি আমার আছে? আমি কিছুই করি না, আর সেই জন্য যন্ত্রণা ভোগ করি। আর এ সব দোষী তোমার। যখন তোমাকে কাছে পাইনি, আর এটাও দেখা হয়নি। লেভিন কিটির পেটের দিকে তাকিয়ে বলল, আর কিটিও তার অর্থটা বুঝতে পারল। তখন আমি সমস্ত শক্তি দিয়ে কাজ করতাম, কিন্তু এখন আমি তা পারি না। বিবেকটাই গোলমাল করে। কাজ করি অঙ্ক কষার মতো করে, লোক দেখানো ভাবে। কিটি প্রশ্ন করল, আচ্ছা, তুমি কোজনি সাহেবের সঙ্গে জায়গা বদল করতে রাজি আছো? তার মতো সাধারণের মঙ্গলের জন্য কাজ করতে এবং অঙ্ক কষার কাজে নিজেকে সঁপে দিতে পারবে? আর কিছুই চাইবে না। লেভিন বলল, মোটেই পারবো না। আসলে আমি এখন এত সুখী যে কোনো কিছুরই মাথা মুন্ডু বুঝতে পারি না। যাকগে, তাহলে তুমি মনে করছো যে কোজনি সাহেব আজ তার কাছে বিয়ের প্রস্তাব করবে? মনে করছি, আবার করছিও না, ভীষণভাবে চাইছি। দাঁড়াও। নিচু হয়ে পথের পাশ থেকে একটি ডেইজি ফুল তুলে লেভিনের হাতে দিয়ে সে আবার বলল, আচ্ছা ধরো তো। প্রস্তাব করবে? করবে না। লম্বা পাপড়িগুলো ছিঁড়ে ফেলে লেভিন বলল, করবে? করবে না। কিটি চেঁচিয়ে বলল, না না, তুমি যে একসঙ্গে দুটি পাপড়িই ছিঁড়ে ফেললে। একটা ছোট পাপড়ি ছিঁড়ে ফেলে লেভিন বলল, এই ছোট পাপড়িটা তো ধর্তব্যের মধ্যেই নয়। আরে, গাড়িটা যে আমাদের ধরে ফেললো। কিটি, তোমার কি ক্লান্ত লাগছে? তার মা হাঁক দিয়ে বলল, মোটেই না। ঘোড়াগুলো যদি আস্তে আস্তে চলে তাহলে তুমি গাড়িতে উঠে আসতে পারো, কিন্তু আর গাড়িতে উঠে কোনো লাভ নেই। তারা গন্তব্যস্থানের কাছে এসে পড়েছে। সকলেই গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। ধন্যবাদ সকলকে আজকের পর্বটা শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। আগের 30টি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।